দোকান, শপিং মল খোলা রেখেই আরও এক সপ্তাহ বাড়ল চলমান সর্বাত্মক লকডাউন। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্তে পণ্য পরিবহনেও ব্যাপক কড়াকড়ি। প্রতিটা গাড়িকে স্যানিটাইজিং করতেছি, ড্রাইভারের হাতে স্যানিটাইজিং করতেছি এবং কোনো ভারতীয় ড্রাইভার গাড়ি থেকে নামতে দিচ্ছি না। যতদিন পর্যন্ত মহামারী করোনার কোনো শিথিল না হয় ততদিন পর্যন্ত যেন আমাদের এদিকে আসা যাওয়া সবকিছু বন্ধ থাকে। ভারতের অবস্থাটা এত ডিটারিয়েট করছে, এটা নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি যে এটা যদি বাংলাদেশে চলে আসে, এটার জন্য এটা আমাদের সাবধানতা। যশোরে হাসপাতাল থেকে পালানোর একদিন পর ভারত ফেরত 7 জন সহ 10 কোভিড রোগী আটক। সকলকে আমরা চিহ্নিত করেছি এবং সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে আজকেই তাদেরকে যশোর হসপিটালে ফেরত আনার ব্যবস্থা করেছি। দেশে একদিনে মৃত্যু আরও 97। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ধান চালের সংগ্রহ মূল্য বাড়ল, বাড়তি দামে কৃষক পাবে 1 টাকা আর মিলার 4 টাকা। ইউনিয়ন পর্যায়ে কৃষকের কাছ থেকে সরাসরি কেনার দাবি। এবং কক্সবাজারে চিংড়ি হ্যাচারিতে ব্যাকটেরিয়ার আক্রমণ, 150 কোটির বেশি পোনা নষ্ট। সমুদ্রের পানি দূষণ নিয়ে আগাম সতর্কবার্তা না থাকার খেসারত। করোনা মহামারী ঠেকাতে চলতি মাসের শুরু থেকেই কখনো কঠোর বিধিনিষেধ, আবার কখনো সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করা হলেও তাতে ফল আসেনি খুব একটা। গণপরিবহনহীন সর্বাত্মক লকডাউনে জীবনের ঝুঁকি নিয়েই ঘরের বাইরে দেখা গেছে মানুষের জটলা। এ অবস্থার মধ্যেই চলমান বিধিনিষেধ আরও 1 সপ্তাহ বাড়িয়েছে সরকার। এদিকে এবারও ঈদের জামাত ঈদগাহে নয়, মসজিদে অনুষ্ঠিত হবে। মহামারী করোনা গেল বছরের চেয়ে যেন আরও ভয়াবহ রূপ নিয়ে হাজির হয়েছে এ বছর। দ্বিতীয় ঢেউয়ের তোড়ে বিপর্যস্ত চারদিক। চলতি মাসের প্রথম ভাগে 7 থেকে 13 এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলেছে দেশে। মানুষ খুব একটা মানেনি সেই আদেশ। সে সময় কিছু দোকানপাট বন্ধ থাকলেও পরে ব্যবসায়ীদের চাপের মুখে খুলে দেয়া হয় বিপণী বিতানও। সংক্রমণ যখন আরও ঊর্ধ্বগতিতে উঠল, তখন 14 থেকে 21 এপ্রিল প্রথম দফায় 7 দিনের সর্বাত্মক লকডাউনের নির্দেশ আসে সরকারের তরফ থেকে। কিন্তু খুব একটা কার্যকর হয়নি সেই নির্দেশনা। প্রথম দফা শেষ হতে না হতেই 22 থেকে 28 এপ্রিল আবারও দেয়া হলো লকডাউনের নির্দেশনা, যদিও 25 এপ্রিল থেকে খুলে যায় দেশের বিপণী বিতানগুলো। এ অবস্থায় নতুন করে আবারও 28 থেকে 5 মে পর্যন্ত বিদ্যমান লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিপণী বিতান খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ যে আরো 1 সপ্তাহ এটাকে কন্টিনিউ করতে হবে। ভারতের অবস্থাটা এত ডিটারিয়েট করছে, এটা নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি যে এটা যদি বাংলাদেশে চলে আসে, এটার জন্য এটা আমাদের সাবধানতা এবং এটা এখন ডিসিশন। তবে আমাদের হয়তো প্রজ্ঞাপন আমাদের কালকে হবে হয়তো। নতুন করে রাত 8টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেয়ায় আবারও বিড়ম্বনার মুখে ব্যবসায়ীরা। আজকে আবার জানলাম যে এটাকে নতুন করে আবার সকাল 10টা থেকে রাত্র 8টা পর্যন্ত করা হয়েছে। তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের একটু আগেভাগে জানানো হয় যাতে করে সেইগুলো ডিসি সাহেব এবং এসপি সাহেবরা জানেন, আমরা সবাই যাতে একত্রে একটি সিদ্ধান্ত পাই। জীবন আর জীবিকার সমন্বয় ঘটিয়ে এই দুঃসময় কাটিয়ে উঠতে সবাইকে আরও অন্তত কয়েক মাস সাবধানতা মেনে চলার কোনো বিকল্প নেই বলে জানাচ্ছেন নীতি নির্ধারকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্তে পণ্য পরিবহনেও ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। চালক সহকারীদের গাড়ির ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে। দেশের স্থলবন্দরগুলো দিয়ে বন্ধ রয়েছে জনসাধারণের যাতায়াত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। ভারত থেকে আসা যাত্রীদের মাধ্যমে যেন করোনা না ছড়ায় এজন্য 18টি বিধিনিষেধ সহ সীমান্ত বন্ধ রয়েছে। এর মধ্যেই বেনাপোল ও পেট্রাপোলে ভারত থেকে আসা যাত্রীরা ভিড় করেন ইমিগ্রেশন চেকপোস্টগুলোতে। কর্তৃপক্ষ বলছেন, নির্দেশনা মেনে কেবল পণ্য পরিবহন করা হচ্ছে। আমার ছোট দুই ভাই মারাত্মক অসুস্থ, তো যার কারণে ওরা ইন্ডিয়াতে ছিল। এখন হঠাৎ করে বর্ডার বন্ধ হয়ে যাওয়ার কারণে ওরা পেট্রাপোলে আটকা পড়েছে। আমাদের ভিসার মেয়াদ আছে 4-5 দিন, এখন বর্ডার বন্ধ 14 দিনের জন্য। তাহলে এখন আমাদের কি উপায় হবে?
যে আপনারা আজকে যেতে পারবেন, আমরা তো কালকে এসেছি সবাই, আজকে বললেন যে আপনারা যেতে পারবেন না, তো এখন তো আমাদের ওখানে ভোটও আছে, ভোট দেবো। সরকারি নিষেধাজ্ঞার কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের যাত্রী গমনাগমন সম্পূর্ণরূপে বন্ধ আছে, তবে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে। সিলেটের তামাবিল স্থলবন্দরে কোনো যাত্রী না থাকলেও ভারতীয় পণ্যবাহী ট্রাক আসছে। চালক সহকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা না হলেও তাদের গাড়িতে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে। যে যতদিন পর্যন্ত মহামারী করোনার কোনো শিথিল না হয় ততদিন পর্যন্ত যেন আমাদের এদিকে আসা যাওয়া সব কিছু বন্ধ থাকে। এই অবস্থায় ইন্ডিয়ান সম্পূর্ণ প্যাসেঞ্জার বন্ধ রাখা এবং বাংলাদেশ থেকে প্যাসেঞ্জার না যাওয়ার জন্য এটা সঠিক সিদ্ধান্ত। আমরা প্রতিটা গাড়িকে মনে করেন স্যানিটাইজিং করতেছি, ড্রাইভারের হাতে স্যানিটাইজিং করতেছি, এবং কোনো ভারতীয় ড্রাইভার গাড়ি থেকে নামতে দিচ্ছি না, বাইরেতে দিচ্ছি না। ওদেরকে আমরা বুঝাইয়ে বলে দিচ্ছি গাড়িতে থাকবে, গাড়ি থেকে গাড়িতেই চলে যাবে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় ট্রাক ঢুকলেও করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। এতে সংক্রমণের শঙ্কা করছেন এলাকাবাসী। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। দেশে সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 97 জন, শনাক্ত হয়েছেন 3306 জন। এদিকে শতাধিক আইসিইউ দিয়েও দেশের সর্ববৃহৎ কোভিড চিকিৎসা কেন্দ্র মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে সামাল দেওয়া যাচ্ছে না সংকটাপন্ন রোগীর চাপ। এটি চালুর সপ্তাহ পেরোলেও নিশ্চিত করা যায়নি প্রয়োজনীয় জনবল। ফাঁকা নেই আইসিইউ। 5 দিন ভর্তি থাকার পর 70 বছর বয়সী ডাক্তার সৈয়দ আহমেদকে ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ছোটেন স্বজনরা। এখানে আইসিইউ যতগুলো ছিল অলমোস্ট সবগুলোতে রোগী আছে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে আইসিইউ শয্যার জন্য এই ছোটাছুটি অনেক রোগীরই। আবার আইসিইউতে অভাব প্রয়োজনীয় যন্ত্রপাতিরও। আইসিইউর যে মেশিনটা মানে অক্সিজেনের যে সমস্যাটা ওইটা কভার দিতে পারতেছে না, কিন্তু বলছে যে ওনার মুখে যে মাউথের মতো একটা পড়ায় আর কি, বড় দেখে এনে দিতে হবে। বলছে যে এটা বরাদ্দ কম, এটা অন্যান্য পেশেন্টদের আছে, ওইটা পেশেন্ট মারা গেলে তাদের চিন্তাভাবনা যে আমাদেরকে দিবে। ডিএনসিসি হাসপাতালে সেবা শুরুর সপ্তাহ পেরোলেও চালু হয়নি সিটি স্ক্যান, ইসিজি সহ বিভিন্ন পরীক্ষা সুবিধা। তাই সংকটাপন্ন অনেক রোগীকে পরীক্ষার জন্য নিতে হচ্ছে অন্য হাসপাতালে। যেহেতু এই মুহূর্তে এখানে টেস্ট হচ্ছে না, ল্যাব টেস্ট, তখন তো অন্য কোথাও থেকে করাইতে হবে। সিটি স্ক্যান, ইসিজি, তারপর বিভিন্ন ব্লাড টেস্ট, ওইগুলো বাইরে করতে বলছে। এখানে একটু লোকবল স্বল্পতা আছে মনে হয়। হাসপাতালে আইসিইউ শয্যা আরও বাড়ানোর কথা জানালো কর্তৃপক্ষ। অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের আরও সক্ষমতা বেড়ে যাবে, সে অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালাবো। এদিকে মাত্র একদিনের নোটিশে প্রথম ডোজে টিকাদান বন্ধ করে দেয় ফিরে যেতে হয় অনেককে। অনেকেই আসছেন এবং তাদেরকে ওইভাবে বুঝাই দেওয়া হয়েছে যে সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা আর ফার্স্ট ডোজ এখন দিতে পারছি না। গত 24 ঘন্টায় কোভিডে প্রাণ হারান আরও 97 জন। নতুন করে শনাক্ত হন 3306 জন। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনায় দিশেহারা ভারত। অক্সিজেন আর চিকিৎসার অভাবে মারা যাচ্ছে অসংখ্য মানুষ। সেসব খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত, জাফর, আপনি যেটা বলছিলেন ভারতের যে করোনা অবস্থা, অবশ্যই সেই খবরটি আমি আপনাদেরকে দেব, কিন্তু তার আগে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে ভারতের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করেছে বাংলাদেশ। মূলত এই যে দ্বিতীয় ঢেউয়ের যে ভ্যারিয়েন্ট এসছে, সেই ভ্যারিয়েন্ট যাতে বাংলাদেশে অনুপ্রবেশ না ঘটে তার জন্য গতকাল রাতেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের বিভিন্ন দূতাবাসে এসে পৌঁছেছে এবং আজকে কিন্তু দেখা গিয়েছে যে বিভিন্ন সীমান্তে যারা এই নোটিফিকেশনটি জানেন না তারা কিন্তু সারাদিন মানবেতর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বিশেষ করে কলকাতা দূতাবাসের ইতিবাচক উদ্যোগের কারণে শেষ পর্যন্ত কয়েকশো বাংলাদেশি যারা পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতের বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে এসেছিলেন এবং যারা রাস্তায় রয়েছেন তাদেরকে বিশেষ ব্যবস্থাপনা এনওসি দেওয়ার পর সন্ধ্যার আগে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন ভারত থেকে। আপনাকে জানিয়ে রাখি যে 9 তারিখ বাংলাদেশ দূতাবাস, কলকাতার বাংলাদেশ দূতাবাস সূত্রে যেটা জানা গেছে যে 9 তারিখ পর্যন্ত যাদের ভিসা রয়েছে ভারতে থাকার একমাত্র তারাই শুধুমাত্র এনওসি পাবে বাংলাদেশে প্রবেশ করার ক্ষেত্রে। অন্যথায় কিন্তু কোনোভাবেই বাংলাদেশি যারা এখানে পর্যটক আছেন বিভিন্ন রকম ভাবে চিকিৎসার জন্য যারা এসেছেন তাদের কিন্তু কোনো যাওয়ার সুযোগ নেই, সেটি কিন্তু কলকাতার উপদূতাবাস থেকে পরিষ্কার করে জানানো হয়েছে। শুধুমাত্র আজকের ক্ষেত্রে যেটি রাস্তায় যারা যাওয়ার পথে আচমকাই গতকাল রাতে এই যে সরকারি বিজ্ঞপ্তি জারি করার পর আচমকাই যারা বিপদে পড়েছেন তাদের ক্ষেত্রে আজকে
বিশেষ ব্যবস্থাপনায় এই এনওসির ব্যবস্থা করা হয়েছে। আর সার্বিকভাবে আপনাকে জানিয়ে রাখি যে যেটা বলছিলেন যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, প্রতিদিনকার রেকর্ড প্রতিদিন ভেঙেছে। যেমন গত 24 ঘন্টায় 3,59,000 মানুষের শরীরে সংক্রমণ হয়েছে। নিশ্চয়ই আগামী 24 ঘন্টায় সেটি আরো ছাড়িয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় বলেছেন যে এই আগামী কয়েকদিনের মধ্যে গড় 5 থেকে 6 লাখ পর্যন্ত কিন্তু প্রতিদিন সংক্রমণ হতে পারে, এমনটা কিন্তু গবেষণায় কিন্তু বলা হচ্ছে। এদিকে আপনি যে কথাটাই বলছিলেন যে অক্সিজেনের সংকট, সেই সংকট মোকাবেলার জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারগুলো কিন্তু নানা রকম ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। যা ইতিমধ্যে জানেন যে মহারাষ্ট্র এবং দিল্লিতে অক্সিজেনের যে ক্রাইসিস সেটি মেটানোর জন্য খানিকটা কেন্দ্রীয় সরকার এবং বেসরকারি সংস্থাগুলো, যে বিশেষ করে টাটা গোষ্ঠীর মতো সংস্থা থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এবং কিছু ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আজকের সন্ধ্যার পর যে খবরটি পাওয়া যায়, কিছু ক্ষেত্রে অক্সিজেনের যে সহজলভ্যতা সেটি কিন্তু দিল্লি এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু ফিরে এসেছে। সার্বিক পরিস্থিতি, করোনার পরিস্থিতি ভয়াবহ, তাতে কোনো সন্দেহ নেই। এবং আগামী কয়েকদিন যে এই পরিস্থিতি আমাদের আরো দেখতে হবে, তাতেও কিন্তু মানে বিশ্লেষকরা কিন্তু সেটাই বলছেন যে আগামী কয়েকদিন কিন্তু ভয়াবহ চিত্র আমাদের সামনে রয়েছে। এই ছিল আমার কাছে জাফর ভারতের সার্বিকভাবে করোনা পরিস্থিতির আমার কাছে থাকা সবশেষ। জাফর। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধ এবং সার্বিকভাবে ভারতের করোনা পরিস্থিতির খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। করোনা মহামারী থেকে দ্রুত মুক্তি পেতে ধনী রাষ্ট্র, উন্নয়ন সহযোগী ও আর্থিক সংস্থাগুলোর এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতিসংঘের এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক বিষয় সংক্রান্ত সংস্থা এসকাপের ৭৭তম বার্ষিক সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় মহামারী পরিস্থিতি কাটিয়ে উঠতে 4 দফা প্রস্তাব উত্থাপন করেন সরকার প্রধান শেখ হাসিনা। The COVID-19 pandemic has devastated the health systems and economies across the globe. I recommend taking some measures through SCAP. The developed world, development partners and IFIS should come forward in attaining quick recovery from the COVID pandemic. The development approach should be more inclusive, resilient and environment friendly. The Asia-Pacific region should take efficient policies and strategies for a strengthened and universal public health system. শপিং মল ও কেনাকাটা দোকানপাট খোলার দ্বিতীয় দিনে যেন ঈদ কেনাকাটার ধুম লেগেছে। শিশু ও বয়স্ক মানুষদের নিয়েই ভিড় ঠেলে দোকানে দোকানে যাচ্ছেন ক্রেতারা। কারণ জানতে চাইলে বলছেন ফের লকডাউনের শঙ্কার কথা। স্বাস্থ্যবিধি, নানা সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে মার্কেট কর্তৃপক্ষের উদ্যোগ কেবল মাইকিং আর আশ্বাসেই রয়েছে সীমাবদ্ধ। শপিং মল বিপণী বিতান খোলার দ্বিতীয় দিনেই রাজধানীর নিউ মার্কেট এলাকার চিত্র ছিল এমন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিকে বুড়ো আঙুল দেখিয়ে ছোট বাচ্চা এমনকি পরিবারের বয়োজ্যেষ্ঠদের নিয়ে কেনাকাটা করতে এসেছেন অনেকেই। কারণ হিসাবে জানালেন ফের সর্বাত্মক লকডাউনের শঙ্কার কথা। আমি না, আমার সঙ্গে দেখেন আরো অনেকেই আছে যে লকডাউন যদি আবার চলে আসে, যার কারণে আমরা কেনাকাটার জন্য ম্যাক্সিমাম লোক আসলে ব্যস্ত হয়ে পড়েছে। জামা কিনবো, জুতা কিনবো, সবকিছু কিনবো। বেশি মেনটেন করলে মানে আমাদের নিজেদের সতর্কতা বাড়াইলে ভালো হয়। একদিকে গাদাগাদি ভিড়, অন্যদিকে স্বাস্থ্যবিধি মানার নেই বালাই। জীবাণুনাশক টানেল আছে কিন্তু কাজ করছে না। আবার কোনো মার্কেটের প্রবেশপথে তাও নেই। মাইকিং করে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও মানছেন না ক্রেতারা। আমরা সচেতনের ভিতরে আছি আর কাস্টমারদেরও বলি যে আপনারা একটু দূরে দূরে দাঁড়ান, মাস্ক ব্যবহার করুন। দূরপাল্লার গাড়ি ঘোড়া চালালে যেরকম দেখা গেল বেচাকেনা টুকটাক হতে পারে। এমন অবস্থায় মার্কেট কর্তৃপক্ষের জবাব দায় সারা। একটু ডিস্টার্ব আছে মিস্ত্রি ঢাকাইছি ঠিক করার জন্য, তো এটা 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো লকডাউনের জন্য মার্কেট বন্ধ ছিল, তো যার জন্য আর কি কাজটা শেষ করতে পারিনি। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে। কঠোর স্বাস্থ্যবিধি মানার শর্তে লকডাউনের মধ্যেই শপিং মল বিপণী বিতান খোলার সুযোগ দিয়েছে সরকার। বাড়ানো হয়েছে সময়সীমাও। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চলতি বড় মৌসুমে সরকার ধান কিনবে প্রতি কেজি 27 টাকা আর চাল 40 টাকা দরে। এতে গতবারের চেয়ে ধানে কৃষক 1 টাকা আর মিলাররা 4 টাকা বেশি পাবেন। মোট 6,50,000 মেট্রিক টন ধান ও 11.5 লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। কৃষি সংশ্লিষ্টরা বলছেন এতে কৃষক নয়, লাভবান হবেন মিলাররা। ধান সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হোক। 28 এপ্রিল থেকে শুরু হবে সংগ্রহ অভিযান।
গত বছর বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ধান ও ৩৬ টাকা কেজি দরে চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হলেও মিলারদের কারসাজিতে লক্ষ্যমাত্রা অনুসারে খাদ্যশস্য সংগ্রহ করতে পারেনি সরকার। ফলে পর্যাপ্ত মজুদ না থাকায় বাজারে চালের দাম দফায় দফায় বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এবছর অস্থির চালের বাজার স্থিতিশীল করতে কৃষকের কাছ থেকে মাত্র ১ টাকা বেশিতে ৬.৫ লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মিলারদের অসহযোগিতার পরও গতবারের চেয়ে ৪ টাকা বাড়িয়ে এবার ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৩৯ টাকা কেজি দরে ১.৫ লাখ মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী। যেহেতু ধান কাটা শুরু হয়ে গেছে, যার জন্য আজকে ২৬ তারিখ, আমরা ২৮ তারিখ থেকে প্রান্তিক কৃষকের কাছ থেকে আগামী ২৮ তারিখ, দ্যাট মিনস কাল বা পরশু থেকে আমরা সকল জায়গায় আমরা ধান কেনা শুরু করব। তবে ধানের ক্ষেত্রে ১ টাকা বাড়ানো ও চাল ৪ টাকা বেশিতে কেনার সিদ্ধান্তে খুশি হতে পারেননি কৃষকরা। এবারও চালের বাজার নিয়ন্ত্রণে মিলারদের ভূমিকার আশঙ্কার কথা জানান কৃষি সংশ্লিষ্টরা। ১ টাকা বাড়াইছে ধান, ৪ টাকা বাড়াইছে চাউল। ১ টাকা বাড়াইছে আর ২ টাকা বাড়াক, ওইটা যদি আমরা সরাসরি পাইতাম তাহলে আমার লাভ হইতো। ইউনিয়ন পর্যায়ে যতক্ষণ পর্যন্ত সরাসরি কৃষকদের কাছে ধান ক্রয় না করা হবে ততদিন পর্যন্ত আসলে যতই দাম নির্ধারণ করুক না কেন কৃষক ফসলের লাভজনক দাম পাবে না। ধানের রেট ২৬ টাকা থেকে ৪ টাকা বৃদ্ধি করে ৩০ টাকা করা হোক। গেল বছরও কিন্তু সরকার মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করতে পারেনি। চলতি বছর ২৮ এপ্রিল থেকে ধান এবং ৭ মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কুয়েতে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক এমপি শহীদ ইসলাম পাপুলের সাজার মেয়াদ ৪ বছর থেকে বাড়িয়ে ৭ বছর করা হয়েছে। কুয়েতের গণমাধ্যম আল কাবাস এ তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে তাকে আরও ২০ লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে। এর আগে ঘুষের মামলায় তার ৪ বছরের জেল এবং ৫৩ কোটি টাকা জরিমানা করা হয়। সোমবার মানব পাচার মামলায় তাকে নতুন করে আরও ৩ বছরের কারাদণ্ড দেন কুয়েতের একটি আদালত। এছাড়াও তার বিরুদ্ধে মানব পাচারের আরও একটি মামলা বিচারাধীন আছে। মানব এবং অর্থ পাচারের অভিযোগে গেল বছরের জুনে পাপুলকে গ্রেপ্তার করে কুয়েতের পুলিশ। হঠাৎ সাগরের পানি দূষণের কারণে কক্সবাজারের চিংড়ি হ্যাচারিগুলোতে ব্যাকটেরিয়ার আক্রমণ শুরু হয়েছে। এতে চলতি মৌসুমে মড়কের কারণে নষ্ট হয়েছে ১৫০ কোটির বেশি পোনা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার উপকূলে রয়েছে ৩০টির বেশি চিংড়ি পোনা হ্যাচারি। পোনা উৎপাদনে হ্যাচারিগুলোতে প্রবেশ করানো হয় সাগরের পানি, যা হ্যাচারিগুলোতে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাদা চিংড়ি থেকে উৎপাদন করা হয় হাজার হাজার চিংড়ি পোনা। হঠাৎ সাগরের পানি দূষণের কারণে হ্যাচারিগুলোতে চিংড়ি পোনা উৎপাদন করতে গিয়ে ব্যাকটেরিয়া আক্রমণ করে। এতে মড়কে প্রতিদিন মারা যাচ্ছে লাখ লাখ পোনা। মড়কের কারণে পোনা উৎপাদনে যেতে আতঙ্কে রয়েছে হ্যাচারিগুলো। পানিতে এক ধরনের ব্যাকটেরিয়া হওয়ার কারণে আমরা এখন লসের সম্মুখীন। ৬০ থেকে ৫ কোটি টাকা লসের মুখে আছে আমরা। এইভাবে চলতে থাকলে আর কিছুদিন এটা আমাদের আসলে হ্যাচারি বন্ধ করতে হবে। তবে রিসার্চ সেন্টারগুলো আগেভাগেই সতর্ক করলে এই ধরনের ক্ষতির মুখে পড়তে হতো না বলে জানালেন চিংড়ি পোনা উৎপাদন বিশেষজ্ঞ। কখন কি ধরনের আপনার ব্যাকটেরিয়া ভাইরাস প্রাদুর্ভাব হয় এটা যদি আগেভাগে আমাদেরকে ইনফর্ম করে তাহলে হ্যাচারি সেক্টরে যারা কাজ করে ওনারা পদক্ষেপ নিতে সুবিধা হয়। হ্যাচারি মালিক সংগঠনের এই নেতা জানালেন প্রতি বছরই ক্ষতির মুখে পড়ছে হ্যাচারি মালিকরা, আর এবার ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে চিংড়ি রপ্তানিতেও প্রভাব পড়বে। যেহেতু পোনা উৎপাদন করতে পারি নাই, চাষিরাও ঘেরে পোনা ফেলতে পারছে না, এটার কারণে আমাদের চিংড়ি উৎপাদনে জাতীয়ভাবে একটু ঘাটতি হতে পারে। কক্সবাজারের হ্যাচারিগুলো ৫টি সার্কেলে উৎপাদিত ৮০০ কোটি চিংড়ি পোনা সরবরাহ করে সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চলে, কিন্তু এবার ৩ সার্কেলে সরবরাহ করেছে মাত্র ২০০ কোটি পোনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্থান করে নিয়েছে শস্যচিত্রে বঙ্গবন্ধু। বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা মাঠে ধান খেতে এমন বিরল ক্যানভাসের আজ পরিসমাপ্তি টানছেন আয়োজকরা। কাটা হচ্ছে দোল খাওয়া সোনালী বেগুনি ধান। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়া শেরপুরে বঙ্গবন্ধু ধান খেতে দোল খাওয়া সোনালী বেগুনি ধানে যেন বঙ্গবন্ধু নতুন এক প্রেরণা। তার জন্মশতবার্ষিকীতে শস্যচিত্রে এমন ক্যানভাসে উজ্জীবিত এলাকার মানুষ। এই প্রজন্ম শস্যচিত্রের মধ্য দিয়ে জাতীয় জনক বঙ্গবন্ধুকে নতুনভাবে পরিচয় ঘটাবে। সারা বিশ্বে যে বিষয়টা নিয়ে আজকে তোলপাড় সৃষ্টি হয়েছে, একটা রেকর্ডের সৃষ্টি হয়েছে, সেটা নিজে চোখে দেখার জন্য আমরা ময়মনসিংহ থেকে এখানে এসেছি। কৃষিতে বঙ্গবন্ধুকে দেশে এবং বিশ্বে স্মরণীয় বরণীয় করে রাখতে ধান খেতে তার অবয়ব ফুটিয়ে তোলা হয় বলে জানান আয়োজক সংস্থার কর্মকর্তা। বঙ্গবন্ধুকে আবার নতুনভাবে
নতুন প্রজন্মের কাছে পরিচিত করার উদ্দেশ্যে আমরা এই কাজটা হাতে নিয়েছি। বিশ্বে এত বড় শস্য চিত্তে বঙ্গবন্ধুর অবয়ব গিনিস ওয়ার্ল্ডে রেকর্ড করে নেওয়ায় গোটা জাতি গর্বিত। কোনো রঙের ব্যবহার না করে মাটিকে ক্যানভাস হিসেবে, শস্যকে সে রং তুলি হিসেবে ব্যবহার করে যুগান্তকারী এই কর্মসূচি পালন করেছে। এটা জাতির পিতাকে, বাঙালি জাতিকে, বাংলাদেশকে অবশ্যই গৌরবান্বিত করেছে। গত 29শে জানুয়ারি 100 বিঘা জমিতে ধানের চারা রোপণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর অবয়ব তৈরি কাজ শুরু হয়। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। করোনা ভাইরাসে মারাত্মক বিপর্যস্ত ব্রিটেনে ধীরে ধীরে সংক্রমণের হার কমতে শুরু করেছে। স্বাভাবিক পরিস্থিতির দিকে হাঁটছে দেশটি। তবে এরই মাঝে করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক অবস্থানে ব্রিটিশ সরকার। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়ায় স্বাভাবিক জীবনযাপনে ফিরছেন ব্রিটেনবাসী। তবে এরই মাঝে শঙ্কা দেখা দিয়েছে করোনার তৃতীয় ঢেউ হয়তো আছড়ে পড়বে করোনায় মারাত্মক বিপর্যয়ের শিকার এই দেশটিতে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, আগামী বছরের শুরুর দিকে করোনার সংক্রমণের মাত্রা আবারও বাড়তে পারে। We are going to have to deviate in any way from the roadmap, cautious but irreversible, that we have set out. করোনার সাথে জীবন ব্যবস্থাকে মানিয়ে নিয়েই এগিয়ে যেতে হবে বলে মনে করছেন বাংলাদেশের বংশোদ্ভূত এই জনপ্রতিনিধি। থার্ড ওয়েভকে রুল আউট করা যাবে না এবং আমাদের সম্ভবত সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে এবং করোনা ভাইরাসটা সামহাও ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি থাকবে বিভিন্নভাবে। ভ্যাকসিনেশন প্রোগ্রামটাতে আমাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ব্রিটেনে এখনো পর্যন্ত 1.5 লাখের বেশি মানুষ মারা গেছেন, আক্রান্ত হয়েছেন প্রায় 44 লাখ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ক্রিকেটের খবর। 29 এপ্রিল সিরিজের শেষ টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই টেস্টে ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে লঙ্কানরা। আর সেই চ্যালেঞ্জকে মাথায় রেখেই টিম টাইগার্স নিজেদের প্রস্তুত করছে বলে জানান টিম লিডার খালেদ মাহমুদ সুজন। প্রথম টেস্টে তিনি লেটার মার্সি দিলেন ব্যাটসম্যানদের। এদিকে চাপের মধ্যে থেকেও ক্রিকেটারদের ইতিবাচক মানসিকতায় দারুণ খুশি সুজন। প্রায় একটা বছর যদি অ্যাটলিস্ট আমরা এরকম ড্র করতে পারি, বেটার ক্রিকেট খেলতে, ভালো ক্রিকেট খেলতে পারি, ব্যাটসম্যানরা উপর থেকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে, তবে একটা সময় আসবে যখন আমরা টেস্ট ম্যাচ জিতা শিখবো ইনশাআল্লাহ। কন্টিনিউসলি ম্যাচ জিতে শিখবো। একটা কনসিস্টেন্সিটা আমাদের জন্য খুব জরুরি। আই এম ভেরি হ্যাপি উইথ তাসকিন, দ্য ওয়ে হি বোল্ড। এবং এবার তো আমি মনে করি যে একটা পেসে বল করেছে, জোরে বল করার চেষ্টা করেছে, এফোর্ট দিয়েছে। গরমে এত ইজি ছিল না। ইয়েস, আই বিলিভ যে এই টেস্ট ম্যাচের উইকেটটা একদম ফ্ল্যাট উইকেট ছিল, যেখানে টেস্ট ম্যাচের আর এই গরম কন্ডিশনে এই উইকেটে তো আসলে রেজাল্ট হওয়ার ভেরি ডিফিকাল্ট আসলে। তা আমি মনে করি যে এরপরে আমাদের জন্য অন্যরকম কিছু অপেক্ষা করছে। সেটা এখনই কি উইকেট না দেখে বলা যাবে না। কালকে আমরা মাঠে যাবো, আশা করি হয়তো একটা সিভিং উইকেট হতে পারে। এই পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দোকান, শপিং মল খোলা রেখে আরও 1 সপ্তাহ বাড়ল লকডাউন। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্তে পণ্য পরিবহনেও ব্যাপক কড়াকড়ি। দেশে একদিনে মৃত্যু 97। ধান চালের সংগ্রহ মূল্য বাড়ল। বাড়তি দামে কৃষক পাবে 1 টাকা আর মিলার 4 টাকা। ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকের কাছ থেকে কেনার দাবি। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।